নমস্কার, এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আপনাদের সাথে আছি মৃন্ময়, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। এখন খবর বিস্তারিত। নদীর জলে ডুবে মৃত্যু হলো এক যুবকের। ঘটনা ত্রিপুরার ঊনকোটি জেলার কুমারঘাটের দেওনদী ব্রিজ সংলগ্ন এলাকায়। সংবাদ পরিবেশন করা পর্যন্ত ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনা সূত্রে জানা যায়, ঘটনা ঊনকোটি জেলার কুমারঘাট দেওনদীর সেতু সংলগ্ন এলাকায় এক যুবক কলা গাছ দিয়ে নদী পার হওয়ার চেষ্টা করছিল। তখন সময় হঠাৎ করেই কলা গাছ থেকে পিছলে গভীর জলে পড়ে যায় এবং সেখানে পড়ে হাবুডুবু খেতে দেখে স্থানীয় দু একজন লোক খবর দেয় কুমারঘাট থানায় এবং কুমারঘাট অগ্নি নির্বাপক দপ্তরে। ছুটে আসে দমকল বাহিনী। খবর পেয়ে দমকল বাহিনী এবং কুমারঘাট থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। ঘটনাটি ঘটে বিকেল প্রায় 4টা নাগাদ। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর সংবাদ লেখা পর্যন্ত নদীতে তলিয়ে যাওয়া ছেলেটিকে পাওয়া যায়নি। এখন পর্যন্ত তার পরিচয়ও ভালোভাবে জানা যায়নি। এটা দেওনদী কুমারঘাট নেতাজি যুবনী এলাকাতে একজন মানুষ কিছুক্ষণ আগে, প্রায় 20 মিনিট আগে, এখানে আশেপাশের মানুষরা দেখতে পাচ্ছেন যে একজন মানুষ এখানে জলের নিচে হাবুডুবু করতেছেন আর কি, ডুববা গেছে এইভাবে। তো আমরা চিনছি না এটা গার্জিয়ান এখনো পাওয়া গেছে না। তো ফায়ার সার্ভিসে কল করা হয়েছে, ফায়ার সার্ভিস আইসে, আপনারা দেখতেছেন তারা ডুবাইতেছে, খোঁজার চেষ্টা করতেছে, কিন্তু এখন পর্যন্ত কিছুই পাওয়া গেছে। কুমারঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফেরার পথে গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত এক যুবক। ঘটনা রাজধানীর পুনাবন ছনখলা এলাকার। জানা যায় ওই যুবকের নাম অভিজিৎ রুদ্র পাল। শ্বশুরবাড়ি থেকে ফেরবার পথে কমান্ডার গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত যুবক। ঘটনা সূত্রে জানা যায়, বাইক চালক অভিজিৎ রুদ্র পাল এবং শ্বশুরবাড়ির আত্মীয় প্রিয়তোষ রুদ্র পাল দুজনে বাইকে করে কুনাবন সীতাখালা এলাকা থেকে আসতেই একটি কমান্ডার গাড়ি TR01A3553 এবং একটি TR01J6007 নম্বরের পালসার বাইক একটি গরুকে বাঁচাতে গিয়ে কমান্ডার গাড়িটি পালসার বাইকটিকে মুখোমুখি ধাক্কা মারে। গুরুতর আহত হয় বাইক চালক অভিজিৎ রুদ্র পাল এবং তার সঙ্গে থাকা প্রিয়তোষ রুদ্র পাল। স্থানীয় লোকজন দেখে তাদের প্রথমে মধুপুর প্রাথমিক হাসপাতালে নিয়ে আসে। গুরুতর অবস্থার কারণে অভিজিৎ রুদ্র পালকে হাপানিয়াতে রেফার করা হয়। খবর পেয়ে ছুটে আসেন মধুপুর থানার পুলিশ এবং বাড়ির লোকজনেরা। জানা যায়, অভিজিৎ রুদ্র পালের বাড়ি নন্দননগর এলাকায়। এডিনগর পুলিশ লাইনে কর্মরত অভিজিৎ রুদ্র পাল। আমরা যখন বাইক দিয়ে আইতাছি কুনামান থেকে, আমরা মধুপুর দিকে আমো, ঠিক আছে, ওই রাবার বাগানটার সামনে আইসি বদ্দা একটা গরু, সেদিকের থেকে ওই পাশের থেকে কমান্ডো আইতেছে একটা। এই গরুটা মিডল দিয়ে আইসি বদ্দা গরুটা সাইড দিতে গিয়েছে, ডাইরেক্ট আমরার উপর তুলে দিছে গাড়ি, কমান্ডো গাড়ি। আচ্ছা, গাড়িটা কি আটকে পড়ছো? আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, আমরা পেশেন্ট লয়ে আইব, সেই কারণে আমরা এদিকে গেছে। গাড়িটার নাম্বার পাওয়া গেছে? হ্যাঁ, গাড়িটার নাম্বার আমার কাছে আছে, আমি ছবি একটা তুলছিলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা। কৃষক আন্দোলনের 100 দিন পূর্তি উপলক্ষে রাজধানীতে এক প্রতিবাদ সভা সংগঠিত করল সিপিআইএম কিষাণ মোর্চা ত্রিপুরা সংগঠন। দিল্লিতে চলা কৃষক আন্দোলনের 100 দিন পূর্তি উপলক্ষে শনিবার রাজধানীর প্যারাডাইস চৌমুহনীতে প্রতিবাদ সভা সংগঠিত করল সিপিআইএম। সারা ভারত কৃষক সভার রাজ্য নেতৃত্ব সহ কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়বার মতো। উল্লেখ্য, কৃষকরা তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে দীর্ঘ 3 মাস অতিক্রান্ত করে 100 দিন পূর্ণ হলো তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে, কিন্তু সরকার কিংবা আন্দোলনকারীরা উভয়ই এক পা পিছু রাজি নন, যার ফলে আন্দোলনের 100 দিন পূর্ণ হলেও তাদের দাবি নিয়ে তারা অনড় রয়েছেন। আর তারই সমর্থনে জানিয়ে দিল্লি চলো অভিযান কর্মসূচি সংগঠিত করল সিপিআইএম এর কিষাণ মোর্চা এবং ত্রিপুরার অন্যান্য বাম সংগঠনগুলো। এদিন এই কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে নেতৃত্বরা কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন। এই আন্দোলন ঝাঁপিয়ে পড়েছে, আপনারা দেখেছেন, নভেম্বর মাস, ডিসেম্বর মাস, জানুয়ারি। আমাদের দেশের উত্তরাঞ্চল, উত্তর ভারত, দিল্লি যে অঞ্চল অবস্থিত, সে অঞ্চল
সর্বাধিক সেখানে ঠান্ডা পড়ে শীতের সময়। সেই শীতকে উপেক্ষা করে এই যে আন্দোলন তারা জারি রেখেছেন, শুধু প্রকৃতির এই প্রতিকূলতা নয়, এই আন্দোলনকে দমন করার জন্য দিল্লির সরকার, উত্তরপ্রদেশের সরকার, হরিয়ানার সরকার, মধ্যপ্রদেশের সরকার কি ধরনের নিপীড়ন চালিয়েছিল। কখনো তাদের পানীয় জলের সরবরাহ বন্ধ করে দিয়ে তাদের যারা আন্দোলন করছিলেন, অবস্থান করছিলেন, তাদের ন্যূনতম খাওয়া পড়ার জন্য যে সমস্ত সরবরাহ করা ছিল ওদেরকে ব্যাহত করে, তার সাথে পুলিশের নিপীড়ন তো আছেই। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। বক্সনগর বিধানসভার সিপিআইএম লোকাল কমিটির উদ্যোগে এক জনসভা সংগঠিত করা হয়। এই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী শহীদ চৌধুরী। 6 মার্চ ত্রিপুরার বর্তমান পরিস্থিতি এবং কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের বিরুদ্ধে বক্সনগরে বামেদের জনসভা অনুষ্ঠিত হয়। রাজ্যে আসন্ন এডিসি নির্বাচনের দিনলিপি পূর্বেই ঘোষণা হয়ে গিয়েছে, আর এই নির্বাচন যতই ধ্বনিত হচ্ছে ঠিক ততই বিরোধী দলগুলো বর্তমান সরকারের ব্যর্থতার চিত্র জনসমক্ষে তুলে ধরছেন। তার থেকে বাদ যায়নি 20 বক্সনগর বিধানসভাও। 6 মার্চ বক্সনগর বিধানসভার বক্সনগর এবং ভেলুয়ারচর এই 2 লোকাল কমিটির উদ্যোগে রাজ্য সরকারের ব্যর্থতা এবং কেন্দ্রীয় সরকার পরিচালিত বিজেপি সরকারের নতুন কৃষি বিলের বিরুদ্ধে কলসিমুড়া পার্টি অফিসের সামনে এক জনসভার আয়োজন করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী শহীদ চৌধুরী। তৎসঙ্গে উপস্থিত ছিলেন ত্রিপুরা সিপিআইএম রাজ্য কমিটির সদস্য প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা। এদিন শ্রী সাহা রাজ্য বিজেপি সরকারের নির্বাচনী ইস্তেহারে দেয়া প্রতিশ্রুতিগুলো পূরণের বিপ্লব দেবের সরকারের ব্যর্থতার বাস্তব চিত্র তুলে ধরেন এবং মিসকলে চাকরি দেওয়ার নামে বেকারদের সঙ্গে যে প্রতারণা করা হয়েছে তারও কড়া সমালোচনা করেন। এদিন 2 লোকাল কমিটির উদ্যোগে ডাকা জনসমাবেশকে কেন্দ্র করে জনগণের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। বক্সনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক শ্রমিকের। ঘটনা কাছাড় জেলার পাথারকান্দির লঙ্গাই চা বাগানে। এই ঘটনায় বিধায়ক কৃষ্ণেন্দু পাল মৃতার পরিবারকে 5,000 টাকা আর্থিক সাহায্য করেন। আসামের পাথারকান্দির লঙ্গাই চা বাগানে ঘটে গেল এক আকস্মিক দুর্ঘটনা। শনিবার দুপুরে স্থানীয় জলাশয়ে স্নান করতে গিয়ে সলিল সমাধি হলো এক শ্রমিকের। মৃতের নাম বীরবল ফুলমালি, বয়স 50। জানা গিয়েছে এ সময় উক্ত জলাশয়ে আরও 3-4 জনের সঙ্গে স্নান করছিল হতভাগ্য বীরবল, কিন্তু দীর্ঘ সময় পর তিনি জলের ভেতর থেকে বেরিয়ে না আসায় সহপাঠীদের হাল্লা চিৎকারে এলাকার জনগণ জলাশয়ের পাড়ে জমায়েত হয়ে বীরবলকে উদ্ধারের চেষ্টা করলেও তারা ব্যর্থ হন। পরে খবর দেয়া হয় অকুস্থলে পৌঁছয় স্থানীয় বিজেপির বেশ কয়েকজন যুবা ব্রিগেডের কর্মীরা। তারা তাৎক্ষণিক বিষয়টি কুকিতল পুলিশ সহ বিধায়ক কৃষ্ণেন্দু পালকে অবগত করালে তাদের তৎপরতায় জলে নামেন জনৈক ডুবুরি রফিক উদ্দিন। একই সঙ্গে উদ্ধারে নামানো হয় এসডিআরএফ এর টিমকেও। প্রায় 2 ঘন্টা পর বহু কষ্ট করে বীরবল ফুলমালিকে জলাশয়ের গভীর জলের ভেতর থেকে তুলে আনা হলেও ততক্ষণে তার দেহে প্রাণ আর ছিল না। এদিকে বিধায়কের তরফে নগদ 50,000 টাকা প্রদান করা হয় ডুবুরিকে। পরে পাথারকান্দি থানার ওসি সঞ্জীব তেরাঙের নির্দেশে কুকিতল পুলিশ ইনচার্জ সুশীল সিনহার তত্ত্বাবধানে মৃতদেহ ময়না তদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে প্রেরণ করা হয়। এভাবে সলিল সমাধিতে এক দরিদ্র চা শ্রমিকের মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করেছেন বিধায়ক। তিনি মৃতের পরিবারকে দ্রুত সরকারের তরফে ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দেন। উক্ত অভিযানে বিজেপির ইয়ং ব্রিগেডের পক্ষে সহযোগিতার হাত বাড়িয়ে দেন সুদীপ গোয়ালা, সুরজিৎ সিংহ, ভিকি যাদব, পাপন কানু, চন্দন সালিয়া, বিহুল উপাধ্যায়, সন্তোষ কানু, সিডি শালিয়া, পিকুল চন্দ, দীপক কুর্মী প্রমুখরা। এদিকে আজ মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে সমছে দেয় পুলিশ। এ ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। এই ঘটনাটো হ'ল দুপৰীয়া 3টা বাজিৰ সময়ত মোক
চানখিরা জিপির অনিল কুমাৰী তিৱাৰীয়ে ফোন কৰিলে। হি হয় লংগাইৰ জিপি প্ৰেচিডেণ্ট। ফোন কৰিলে যে পানীত এটা মানুহ ডুবি গ'ল সেই দেউলীয়া পুষ্কৰিণীটোৰ ভিতৰত। মই তেতিয়াই সোনকালে অচি ছাৰক ইনফৰ্ম কৰিলোঁ। তাৰপিছত মই মোৰ দলবল লৈ ইয়াত আহিছোঁ। অচি ছাৰে SDRFক ফোন কৰিছে কৰিমগঞ্জৰ পাৰ্টি আহি পালে আৰু এটা লোৱাৰপুৱাৰ লোকেল মানুহৰ প্ৰয়াসে এটা লোৱাৰপুৱাৰ মানুহ বয়স্ক এটা মানুহ ডুবুৰী হয়। সি পানীত নামিলে। ই 2 অপাৰেশ্যনে মানুহটো ওলাল পানীৰ পৰা। হ'ল ফুলমালি। দুপৰীয়া ইহঁতে 3-4জন আহিছে বোলে ইয়াত গা ধুবলৈ। গা ধোৱাৰ সময়ত সি বুঢ়াটো অকণমান ভিতৰত গৈছে, সাঁতাৰ কাটিব নোৱাৰে কিনে ডুবি গৈছে। সিহঁতে চিল্লাচিল্লি কৰি মানুহ জমাইছে, কিন্তু ভয় পাইছে লোকেল মানুহ এইটোত ডুব মাৰাৰ কাৰণে। কিন্তু এইটো দেউলীয়া পুখুৰীয়া হয়। মানুহ আগতে 2-3জন বোলে মাৰি গৈছে আমাৰ 10-20 বছর আগতে। পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের রিপোর্ট, নিউজ বাংলা। আসন্ন আসাম বিধানসভা নির্বাচনে পাথারকান্দি আসনে রাষ্ট্রীয় উলামা কাউন্সিল থেকে প্রার্থী হচ্ছেন বাহারউদ্দিনকে প্রার্থী ঘোষণা করার পর তার সমর্থকদের মধ্যে বিপুল উৎসাহ দেখা দিয়েছে। অসম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মর্যাদা সম্পন্ন পাথারকান্দি আসনে এবার রাষ্ট্রীয় উলামা কাউন্সিল থেকে প্রার্থী হচ্ছেন বাহারউদ্দিন। শুক্রবার গুয়াহাটিতে দলের রাজ্য কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীপত্র সমাজসেবী বাহারউদ্দিনের হাতে তুলে দেন দলের কর্মকর্তারা। এদিকে বাহারউদ্দিন প্রার্থী হচ্ছেন এই খবর চাউর হতে তার সমর্থকদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। এদিকে দলীয় প্রার্থীপত্র নিয়ে আজ সকাল 10টায় গুয়াহাটি থেকে পাথারকান্দিতে পৌঁছন RUCর প্রার্থী বাহারউদ্দিন। তাকে দলীয় সমর্থকেরা পাথারকান্দি থেকে বাইক র্যালি করে জন্মভিটে সীমান্তবর্তী কাঁঠালতলিতে নিয়ে আসেন। কুর্তিতে পৌঁছার পর তাকে গামছা, ফুলের মালা সহ অন্যান্য উপহার সামগ্রী দিয়ে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান স্থানীয় জনতা। এদিকে বাহারউদ্দিন সংবাদ মাধ্যমকে জানান, দেশ তথা রাজ্যের সংখ্যালঘুরা নানাভাবে বঞ্চনার শিকার হচ্ছেন। কংগ্রেস বিজেপি কেউই এই পিছিয়ে পড়া সংখ্যালঘুদের উন্নয়নে সচেষ্ট নয়। সব জাতীয় সার্বিক উন্নয়নের লক্ষ্যে এবং অসমে একটি শান্তিময় সমাজ গড়ে তুলবার উদ্দেশ্যে RUC এবারের নির্বাচনে গোটা অসমে 20 জন প্রার্থী দাঁড় করাবে। এর মধ্যে রয়েছে পাথারকান্দি আসনে আমাকে প্রার্থী করেছে দল, তাই দলের কেন্দ্রীয় নেতৃত্বদের প্রতি ধন্যবাদ জানান বাহারউদ্দিন। তিনি আরও বলেন, এবারের নির্বাচনে পাথারকান্দিতে অন্য রূপ দেখা যাবে এবং তিনি জয়লাভ করবেন বলেও পূর্ণ আশা ব্যক্ত করেন। উল্লেখ্য, বাহারউদ্দিন হলেন সীমান্তবর্তী কাঁঠালতলির বাগুনজিপির বাসিন্দা। ছাত্র জীবন থেকে তিনি সমাজসেবী হিসেবে কাজ করছেন। মাল্টিপারপাস NGOর মাধ্যমে সমাজে যথেষ্ট কাজ করছেন তিনি। এছাড়া বর্তমানে বাগুনজিপির AP সদস্যের প্রতিনিধি হিসেবে ইতিমধ্যেই জিপিতে বেশ কিছু সমাজসেবামূলক কাজও করেছেন তিনি। পাথারকান্দিতে তার যথেষ্ট পরিচিতিও রয়েছে। 2021 সালের আগন্তুক আসাম বিধানসভা নির্বাচনে প্রত্যেকটা দল তাদের প্রার্থী নির্বাচন করেছে। পাশাপাশি আমাদের রাষ্ট্রীয় উলামা কাউন্সিল নামে রাজনৈতিক দল, এই দলের পক্ষ থেকে আসামের প্রায় 20 জনকে আমাদের দলের নেতৃবর্গ বিভিন্ন সমষ্টিতে প্রার্থিত্ব দিয়েছেন। পাশাপাশি পাথারকান্দি বিধানসভা সমষ্টিতে আমার নাম মোহাম্মদ বাহারউদ্দিন, আমাকেও সেই দলের পক্ষ থেকে আমার গতকাল গুয়াহাটি আমাদের রাষ্ট্রীয় উলামার রাজ্যিক কার্যালয়, দিল্লির নেতৃবর্গ তথা আমাদের আসাম রাজ্যিক সভাপতি জনাব মৌলানা ওবায়দুর রহমান কাসিমি সাহেব পাথারকান্দি সমষ্টিতে আমাকে মনোনয়ন দিয়েছেন দলীয়। আমার দলের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আমরা আসাম রাজ্যের সাম্প্রদায়িক বিজেপি তথা কংগ্রেস AIDFকে আমরা ধূলিসাৎ করে এবং ওদের বিপক্ষে আমরা আসাম রাজ্যে একটি শান্তিপ্রিয় সমাজ গড়ার লক্ষ্যে। আসাম রাজ্যের অনেক সমস্যা আছে, পাশাপাশি পাথারকান্দি সমষ্টিতে অনেক সমস্যামালা আছে। এই সব সমস্যামালা সমাধানের বা নিরসনের জন্য আমাদের বিভিন্ন ধরনের কার্যসূচি এবং সংকল্প আছে এবং এই উদ্দেশ্য নিয়ে আমরা আমাদের এই দল খুব ভালোভাবে
প্রার্থী নির্বাচন করেছে এবং মাঠে প্রার্থিত্ব দিয়েছে। আমরা সবাই সংকল্প করেছি যে আমাদের এই আসাম রাজ্যে যেভাবে বিভিন্ন ধরনের মানুষ হেনস্থা হচ্ছেন বর্তমান সরকারের পক্ষ থেকে, ভারতীয় জনতা পার্টি বিজেপির পক্ষ থেকে, এবং বিগত দিনে যে আমাদের কংগ্রেস সরকার গোটা ভারতবর্ষের শাসনে ছিল তাদের নেতৃত্বে বা সংখ্যালঘুরা যে বঞ্চিত হয়েছেন বা আজ অবধি আমরা সংখ্যালঘুরা যেভাবে নির্যাতিত হচ্ছি, আমাদের রাষ্ট্রীয় লেভেল নেতারা সেই চিন্তাধারা করে আমাদের এই দলের প্রার্থিত্ব দিয়েছেন আসাম বিধানসভার বিভিন্ন সমষ্টির মধ্যে। এর পাশাপাশি আমাদের চ্যালেঞ্জ হলো আমরা ভারতীয় জনতা পার্টি তথা ভারতীয় জাতীয় কংগ্রেস সহ AIDF-এর বিরুদ্ধে আমরা আমাদের জুজ নেব এবং আমরা আমাদের দান প্রাণ দিয়ে আমরা এই দলের নির্বাচনে প্রচার করব। এবং আমার বিশ্বাস পাতারকান্দিতে মাইনরিটি প্রার্থী হিসাবে আমাদের সংখ্যালঘু ভাইরা অবশ্যই আমাকে ওনাদের খুলে আশ্রয় দেবেন এবং আমার বিশ্বাস এবার পাতারকান্দিতে একটি ভিন্ন রূপের বিধানসভা নির্বাচন হবে। আমার বিশ্বাস এই নির্বাচনে আমার জয়লাভ নিশ্চিত হবে, আমাকে মানুষ ভোট দেবে। কাঁঠালতলী থেকে মুজির উদ্দিনের রিপোর্ট, নিউজ বাংলা। নগদ 20 লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে আটক করল আয়কর দপ্তর। ঘটনা কাছাড়ের রামকৃষ্ণনগরের ঈশানছড়া এলাকার। এই টাকার উপযুক্ত প্রমাণ না দিতে পারলে ওই ব্যক্তির বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আয়কর দপ্তরের কর্মকর্তারা। এক গোপন সূত্রের ভিত্তিতে SST 3 ইনচার্জ সুমন দাসের নেতৃত্বে শুক্রবার দুপুর 1টা নাগাদ ঈশানছড়া এডি ক্যাম্পের সামনে একটি বোলেরো গাড়ি নম্বর ML05U 4781 তল্লাশি চালিয়ে এক ব্যক্তির কাছ থেকে নগদ 20 লক্ষ টাকা জব্দ করতে সক্ষম হয়। সঙ্গে সঙ্গে খবর দেয়া হয় রামকৃষ্ণনগর অ্যাটাচ সার্কেল অফিসার দিবাকর দেব এবং আমিন মানসকান্তি চৌধুরীকে। ওনারা নগদ অর্থ সহ সেই অর্থের মালিককে রামকৃষ্ণনগর থানায় নিয়ে আসেন। সেই ব্যক্তির নাম রঞ্জিত পাল, পিতার নাম রসেন্দ্র কুমার পাল। উনি পুলিশের সামনে স্বীকার করেন যে তিনি এই টাকা নিয়ে রামকৃষ্ণনগরে আসছিলেন। জমি কেনার টাকা রয়েছে তার কাছে। এই 20 লক্ষ টাকার মধ্যে এক ভাগ অগ্রিম দেওয়ার জন্যে এবং অন্য ভাগ জমির রেজিস্ট্রি করবার জন্যে। ওনার আরও 2 ভাই রয়েছে, সুরজিৎ পাল এবং রণধীর পাল। রাত 7টায় উপস্থিত হলেন অ্যাসিস্ট্যান্ট ইনকাম ট্যাক্স অফিসার। তিনি রঞ্জিত পালকে বলেন আগামী সোমবার উপযুক্ত প্রমাণ দিয়ে এই টাকাগুলো নিয়ে যেতে, আর যদি প্রমাণ দিতে না পারেন তাহলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। রামকৃষ্ণনগর থানার ওসি শনিবার এই 20 লক্ষ টাকা করিমগঞ্জ ট্রেজারিতে পাঠিয়ে দেন। রঞ্জিত পালকে আপাতত ছেড়ে দেয়া হয়েছে। গোপন সূত্রের ভিত্তিতে জানা যায় যে রঞ্জিত পাল রামকৃষ্ণনগর স্থিত একটি জায়গা কেনার উদ্দেশ্যে এই অর্থ ওনার আত্মীয় স্বজনের কাছ থেকে ধার করে নিয়ে এসেছিলেন। আমার নাম সুমন দাস। আপনি কি ডেজিগনেশনে আছেন? আমি বর্তমানে আমার এই আরকেনগর সার্কুলার আন্ডারে সার্ভিলেন্স ম্যাজিস্ট্রেট আমার অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে ফর ইলেকশন পারপাস ডিউরিং MCC। আচ্ছা, কি হয়েছিল আজকে? অ্যাকচুয়ালি আপনারা যেটা জিনিসটা মানে আমি বর্তমানে আরকেনগর থানাতে আমি আসি, আর আপনারা যে আমাকে ইন্টারভিউ নিতেছেন, মেনলি আজকে আপনার যেটা রোডের নাকা চেক আপ ছিল ঈশানছড়া ক্যাম্প, এডি ক্যাম্প। তো ওই ক্যাম্পে আমরা নর্মালি রুটিন চেক আপ ছিল, আমার পুলিশ অফিসাররা নেওয়া। তো পুলিশ অফিসাররা নর্মালি চেক আপ করতেছিল। বিভিন্ন ধরনের আমরা কার ছিল, প্রাইভেট কার ছিল, পাবলিক কার ছিল, ট্রান্সপোর্ট, যেটা ডিউরিং MCC যেটা মডেল কোড অফ কন্ডাক্ট, নর্মালি যে 50,000 উপরে ক্যাশ ক্যারি করলে এটা কি হয়, গাইডলাইন ভায়োলেশন হয় অ্যাজ পার ECI, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তো আমরা ক্যাশ তেমন বাকিগুলোতে পাই নাই, বাট একটা কারে আমরা অপর্যাপ্ত ক্যাশ আমরা পাইছি। তো ইভেন কি আমরা ক্যাশ করার পরে পাবলিকগুলারে জিজ্ঞাসা আসছিলাম যে কত ক্যাশ পাওয়া গেছে। ওরা বলতেছিল যে নিয়ার অ্যাবাউট 8 লাখ, বাট আই হ্যাভ সাম ডাউট দেন মেবি লটস অফ ক্যাশ। তখন ইমিডিয়েটলি আমি আমার পুলিশ ইন্সপেক্টরে নিয়ে ওই গাড়িটা জব্দ করে সঙ্গে সঙ্গে আরকেনগর থানাতে আমি নিয়ে আসি। ওসির এখানে আসার পরে through circle officer, in presence of circle officer and Arkanagor OC and with my constable আমরা টোটাল টাকা সিজ করলাম। কত টাকা পাইছে? টোটাল এখানে 20 লাখ, এক্স্যাক্টলি 20 লাখ। আচ্ছা। রামকৃষ্ণনগর থেকে অভিজিৎ বণিকের রিপোর্ট, নিউজ বাংলা। তৃণমূলের প্রার্থী ঘোষণার পর সব মান অভিমান ভুলে মালদার চাচলে শুরু হলো তৃণমূলের নানা কর্মসূচি। এই চাচল বিধানসভায় তৃণমূলের প্রার্থী হয়েছেন নিহার রঞ্জন দাস।
পশ্চিমবাংলা বিধানসভায় তৃণমূলের প্রার্থী ঘোষণার পরেই পশ্চিমবাংলার মালদার চাচল বিধানসভায় শুরু হলো তৃণমূলের নানান কর্মসূচি। আসন্ন বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে চাচলের তৃণমূল শাখা সংগঠনগুলোর তৎপরতা একেবারেই তুঙ্গে। শনিবার চাচল বিধানসভা তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে কমলা বাগানে সড়কের ধারে শুরু করা হয় দেয়াল লিখন। এই ৪৫ নম্বর বিধানসভার তৃণমূলের প্রার্থী নিহার রঞ্জন ঘোষের সমর্থনে একাধিক দেয়ালে জোড়া ফুল প্রতীক চিহ্নে নিহার রঞ্জন ঘোষের নামাঙ্কিত করা হয়েছে দেয়ালে। তৃণমূল ছাত্র পরিষদের নেতা বাবু সরকার বলেন, প্রার্থী ঘোষণার পর অনেকের মনেই ক্ষোভ রয়েছে, তবে তা মানিয়ে নিতে হবে। প্রার্থী দেখে নয়, তৃণমূল সুপ্রিমোর আদর্শ নীতি উন্নয়নের প্রতীক জোড়া ফুলকে সামনে রেখে লড়াই করতে হবে। চাচলে ঘাস ফুল ফুটাতে সবাইকে এগিয়ে আসবার আহ্বান জানিয়েছেন বাবু সরকার। এদিকে এদিনই চাচল ১ নম্বর ব্লক আইএনটিইউসির পক্ষ থেকে ফ্ল্যাক্স টাঙিয়ে নির্বাচনী প্রচারের কাজ শুরু করা হয়েছে। শনিবার চাচলের নজরুল পল্লীতে ওই ফ্ল্যাক্স উদ্বোধনে উপস্থিত ছিলেন চাচল ১ নম্বর ব্লক আইএনটিইউসির সভাপতি দেবব্রত সিংহ, সহ সভাপতি টিঙ্কু আলী, কালীগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান রেজিউল খান, ভগবানপুর অঞ্চল তৃণমূল কমিটির সহ সভাপতি শাহজাহান আলী সহ অন্যান্য নেতৃত্বরা। চাচলের আইএনটিইউসির সভাপতি দেবব্রত সিংহ বলেন, চাচল ৪৫ নম্বর বিধানসভায় অনেকেই প্রার্থীর দাবি করেছিলেন, তবে দিদি যোগ্য এবং ভালো মানুষকে তৃণমূলের প্রার্থী হিসেবে মনোনীত করেছেন এই বিধানসভায়। স্থানীয় প্রার্থী নেই বলে অনেকেই সোশ্যাল মিডিয়ায় খুব দেখাচ্ছেন, তা ঠিক নয়। দিদির আদর্শ নীতি মেনেই নিহার রঞ্জনের সমর্থনে ঝাঁপিয়ে পড়তে হবে বার্তা দেন তিনি। স্বাস্থ্য সাথী, খাদ্যশ্রী, কৃষক বন্ধু, সবুজ সাথী, কন্যাশ্রী সহ রাজ্য সরকারের একাধিক প্রকল্প নিয়েই ভোট প্রচারের মূল ইস্যু থাকছে বলে জানিয়েছেন আইএনটিইউসির নেতা দেবব্রত সিংহ। তবে চাচল বিধানসভা বিরোধী হিসেবে বিজেপি এবং বাম কংগ্রেস জোট ছাড়াও মিম প্রার্থী থাকছে বলে খবর রয়েছে। এই হাড্ডাহাড্ডির লড়াইয়ে কতটা সাফল্য মিলবে চাচল বিধানসভায় শাসক দল তৃণমূলের, সেটাই ভোটের ফলাফলের পর জানা যাবে। চাচল 45 বিধানসভার তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আজকে দেওয়াল লিখন শুরু করলাম এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যে সিলেক্টেড প্রার্থী মাননীয় নিরঞ্জন ঘোষ, ওনার নেতৃত্বে আমাদের আগামী বিধানসভা ভোট হবে এবং উনি জয়যুক্ত হবেন। আমাদের তৃণমূল কংগ্রেস এই ধনিয়াপট্টি আর ঘোষপাড়া বুথের তরফ থেকে আমাদের যে প্রার্থী হয়েছে নিহার রঞ্জন ঘোষ, তার সমর্থনে আমাদের দেওয়াল লেখা হলো এবং ব্যানার পোস্টার টাঙানো হলো। মালদা থেকে উজির আলীর রিপোর্ট, নিউজ বাংলা। অল্পের জন্য ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা থেকে রক্ষা পেল মালদার ইংরেজ বাজারের হান্টাকালী মোড়। বিদ্যুতের তার থেকে এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানা যায়। বিদ্যুতের তারে ভয়াবহ আগুন লাগবার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পশ্চিমবাংলার ইংরেজবাজার থানার হান্টাকালী মোড়ে। শনিবার সন্ধ্যা রাতে লাগা ওই আগুনে অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রেহাই পান এলাকার মানুষ। দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার সন্ধ্যে থেকেই ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে ধিক ধিক করে আগুন জ্বলছিল। রাত ৯:৩০ নাগাদ ধাউ ধাউ করে আগুন লেগে যায় তারে। আগুনের খবর দমকলে দেয়া হলেও প্রায় ঘণ্টাখানেক পর দমকল পৌঁছয় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ততক্ষণে নিজেদের চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। আগুনের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশ এবং বিদ্যুৎ দপ্তরের কর্মীরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনার জেরে দীর্ঘ কয়েক ঘন্টা অন্ধকারে ডুবে যায় গোটা এলাকা। দেখুন, একটি ইলেকট্রিক পোলে আগুন লেগেছিল, সম্ভবত শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে। আচ্ছা, একটা ইঞ্জিন এসেছিল? হ্যাঁ, আমাদের একটা ইঞ্জিন এসছে। কতক্ষণ পর আসলেন স্যার? এলাকাবাসীরা অভিযোগ করছেন আপনাদেরকে আধা ঘন্টা 1 ঘন্টা আগে জানানো হয়েছিল। না, দেখুন, আমাদের তৎক্ষণাৎ আমাদের ফোন পাওয়ার সাথে সাথে আমরা চলে আসি। দেরি করার কোনো প্রশ্নই ওঠে না। আমাদের একটা টার্নআউট 30 সেকেন্ডের মধ্যে ধরা হয়। মালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। রাষ্ট্রবাদী সামাজিক সংগঠন সক্ষম এবং আলী ইয়াবার জাং ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পিচ অ্যান্ড হিয়ারিং ডিসেবিলিটিজের যৌথ উদ্যোগে রবিবার ধর্মনগর বালিকা বিদ্যালয়ে এক শিবিরের মধ্য দিয়ে 70 জন মানুষকে বিনামূল্যে কানের মেশিন বিতরণ করা হয়। এই শিবিরের উদ্বোধন করেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন।
রাষ্ট্রবাদী সামাজিক সংগঠন সক্ষম এবং আলী ইয়াবর জাং ন্যাশনাল ইনস্টিটিউট অব স্পিচ অ্যান্ড হিয়ারিং ডিসেবিলিটিস এর যৌথ উদ্যোগে রবিবার ধর্মনগর উচ্চতর বালিকা বিদ্যালয়ে বিনামূল্যে কানে শোনার মেশিন বিতরণের জন্য এক দিবসীয় শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরের উদ্বোধন করেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। এছাড়াও এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সক্ষমের দক্ষিণ আসাম প্রান্তের সম্পাদক তথা আসাম ক্ষেত্রীয় প্রমুখ মিঠুন রায়, ধর্মনগর জেলা হাসপাতালের স্বাস্থ্য আধিকারিক অরুণাভ চক্রবর্তী, ধর্মনগর সক্ষমের সভাপতি চন্দন সোম, আলী ইয়াবর জাং ন্যাশনাল ইনস্টিটিউশনের কর্মকর্তারা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন সক্ষমের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি সক্ষমের এই সমস্ত সমাজ সেবামূলক কাজে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে বিনা পয়সায় চিকিৎসা করার সুযোগ করে দিয়েছেন। একটি সমাজসেবী সংস্থা দারুণ কাজ করছে। ইতিপূর্বে 1-1.5-2 বছর আগে সোনারো বাসায় দেখা হয়েছিল। আজকে এখানে যারা কানে শোনে না তাদেরকে যে শ্রবণ যন্ত্র দিল, প্লাস কি একটা ইংরেজি নাম বললো যে কানের ভেতরে শ্রবণ মেশিনটাকে অপারেশন করাবে। একজন পেশেন্ট অলরেডি ঠিক হয়ে গিয়েছে, ওকে কলকাতা নিয়ে যাবে। টোটাল ডেভেলপমেন্টটা কিন্তু এটাকে মনে রাখতে হবে সবাই। নরেন্দ্র মোদীজি ভারতবর্ষে প্রাইম মিনিস্টার হওয়ার পরেই কিন্তু এই যে বিনা পয়সা চিকিৎসা এবং এই যে কলকাতায় নিয়ে গিয়ে আসা যাওয়ার খরচা দিয়ে তার কানের ভিতরে শ্রবণ যন্ত্র প্রবেশ করানো, অপারেশন করে, কিংবা সমস্ত শারীরিক প্রতিবন্ধীকাদের জিনিসপত্র দেওয়া, এবং আমরা একটা জায়গা দিয়ে দিচ্ছি যে সপ্তাহে 2 দিন ক্যাম্প করবে। সমস্ত কিছু মিলিয়ে এটা কেন সম্ভব হচ্ছে? যেহেতু রাজ্যে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত আছে। যে যাই বলুন, সিপিএমরা বলে এগুলো অসম্ভব ছিল, হতেই দিত না, করতেই দিত না। আজকে আমাদের সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে এই ডেভেলপমেন্টগুলো সম্ভব হচ্ছে। তারপরেও ভারতবর্ষে যেমন নরেন্দ্র মোদীজি, ত্রিপুরাতে বিপ্লব কুমার দেব মাননীয় মুখ্যমন্ত্রী, উনি এই সকল ব্যাপারে অত্যন্ত সংবেদনশীল এবং প্রত্যেকটি ক্ষেত্রে উনি প্রশাসনিক অর্থনৈতিক সমস্ত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তাই আজকের এটা যে মানুষের উপকার হবে এবং এই মানুষের উপকারে মানুষ যে উপকৃত হচ্ছে এবং উপকার পাচ্ছে, তার জন্য সক্ষমকে আমি আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা আমি জানাচ্ছি। সক্ষমের দক্ষিণ আসাম প্রান্তের সম্পাদক মিঠুন রায় এক সাক্ষাৎকারে জানান, যে সমস্ত দিব্যাঙ্গরা কানে শুনতে পারে না তাদের বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করে বিনামূল্যে 15,000 টাকা মূল্যের কানের শোনার মেশিন দেওয়া হচ্ছে। তবে যাদের সার্টিফিকেট নেই তাদের জন্য আগামী দিনে একটি এ ধরনের শিবির করা হবে, যেখানে পরীক্ষা করে সাথে সাথে সার্টিফিকেট দিয়ে কানের মেশিন বিতরণ করা হবে। সক্ষমের পক্ষ থেকে আমরা আজকে একটা বিশেষ ক্যাম্প এখানে রেখেছি। যারা কথা বলতে পারেন না, কানে শুনেন না, তাদের সমস্যার সমাধানে হিয়ারিং এইড ডিস্ট্রিবিউশন, যেটা আলী ইয়াবর জাং ন্যাশনাল ইনস্টিটিউট পক্ষ থেকে এটা করা হচ্ছে। তো আজকে যাদের যাদের সার্টিফিকেট আছে এবং আমাদের হিয়ারিং ইনস্টিটিউটের 4 জন বিশেষজ্ঞরা এসেছেন, ওনারা পরীক্ষার মাধ্যমে যাদের যাদের দেখবেন যে হিয়ারিং এইড দিলে কানে শুনতে পাবেন, তাদেরকে ওনারা হিয়ারিং এইড দিয়ে দেবেন। এবং আগামীতে এই ক্যাম্প করতে গিয়ে আমরা দেখেছি অনেকের কাছে যখন গিয়েছি সার্টিফিকেট নেই, একটা সমস্যা রয়েছে। তো আলী ইয়াবর জাং ইনস্টিটিউট থেকে আমরা আগামী 2-3 মাসের মধ্যে লোকাল যে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, হেলথ অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, তাদের সাথে মিলে একটা আমরা স্পট সার্টিফিকেশনের জন্য আমরা প্ল্যান করছি। আগামীতে আমরা এই করব। এবং আমাদের আজকে এখানে দিব্যাঙ্গের সেবা সমিতি সক্ষম ধর্মনগর নামে একটি সমিতি হয়েছে, যেটা আমাদের একটা হেল্প ডেস্ক থাকবে। দিব্যাঙ্গদের সব ধরনের সমস্যার জন্য ওনারা কাউন্সিলিং এবং সহায়তা প্রদান করবেন। তো এই নিয়ে আজকের আমাদের মুখ্য কাজ ছিল। আগামীকালকে আমাদের একটি সেন্সিটাইজেশন প্রোগ্রাম রয়েছে। সেই সেন্সিটাইজেশন প্রোগ্রামে আমাদের যারা রিসোর্স পারসন এখানে যারা রয়েছেন, তাদেরকে আমরা আর্লি ইন্টারভেনশন, মানে ছোট্টবেলায় যদি বাচ্চাদেরকে ডিসেবিলিটি ডিটেকশন করা যায়, তাহলে প্রায় 40%-এর মতো ডিসেবিলিটি সমাজ থেকে মুক্ত করে দেওয়া যায়। তো সেই সেন্সিটাইজেশন প্রোগ্রামটা খুবই ইম্পর্টেন্ট, কারণ সমাজের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যদি এই কথাগুলো না পৌঁছায়, তখন মানুষ এগুলো জানতে পারে না। তো সেই নিয়ে আমাদের একটা বিশেষজ্ঞদেরকে নিয়ে কালকে একটা থাকবে ট্রেনিং ক্যাম্প। তো এইসব নিয়ে আমাদের এই টোটাল প্রোগ্রামটা এবার হবে। আজকের এই শিবিরে মোট 75 জনকে বিনামূল্যে কানে শোনার মেশিন বিতরণ করা হয়। সক্ষমের এই উদ্যোগ সত্যি প্রশংসার দাবি রাখে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমানের 1971 সালের 7 মার্চের ঐতিহাসিক ভাষণ উপলক্ষে আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশের হাই কমিশনার সহ অন্যান্যরা। 1971 সালের 7 মার্চ বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমান প্রকাশ্য জনসভায় বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। পাশাপাশি বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে বিস্তারিত দিক নির্দেশনা দেন তিনি। জাতির উদ্দেশ্যে শেখ মুজিবুর রহমানের এই ভাষণটি পৃথিবীর ইতিহাসে একটি অন্যতম ভাষণ ছিল। এই ভাষণটি 7 কোটি বাংলাদেশিকে উদ্বুদ্ধ করেছিল এবং মানুষ স্বাধীনতার স্বপ্ন দেখতে শুরু করেছিল, যার ফলস্বরূপ জন্ম নেয় স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের। তাই এই দিনটিকে স্মরণীয় করে রাখতে রবিবার আগরতলা সহকারী হাইকমিশনের অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশের হাইকমিশনার সহ অন্যান্যরা। আজকে 7 মার্চ 1971 সালের এই দিনে লাখো জনতার সামনে বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রকাশ্য জনসভায় বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। এবং শুধু ঘোষণাই নয়, তিনি বাংলাদেশের আসন্ন যে মুক্তিযুদ্ধ, যেটি সবাই ধারণা করছিল একটি যুদ্ধ, সেই যুদ্ধটা সম্পর্কে বিস্তারিত দিক নির্দেশনাও তিনি দেন। এবং এই ভাষণটাকে বলা হয় মানে পৃথিবীর রাজনৈতিক ভাষণের ইতিহাসে একটি অন্যতম ভাষণ, যেটিকে ইউনেস্কো মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্ত করেছে। এটি একটি বিশ্ব সম্পদ এখন হয়ে গেছে এবং এই ভাষণটা একটি কাব্যিক ভাষণ। এবং যে কারণেই এপ্রিল নিউজ উইকের এপ্রিল সংখ্যায় বঙ্গবন্ধুকে নিয়ে প্রচ্ছদ করা হয় এবং বলা হয় পয়েট অফ পলিটিক্স। এই ভাষণটা এতটাই আলোড়ন সৃষ্টি করেছিল, শুধু সামনে উপবিষ্ট লাখো জনতাই নয়, 7 কোটি বাঙালি এই ভাষণ দ্বারা অনুপ্রাণিত হয় এবং এটি মুক্তিযুদ্ধের সূচনা, এক ধরনের সূচনা বলতে পারি আমরা, যে সূচনা করে। এবং পরবর্তীতে এই ভাষণের দিক নির্দেশনার আলোকেই বাংলাদেশের মানুষ সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে এবং জন্ম নেয় স্বাধীন সার্বভৌম একটি বাংলাদেশের। সেই তাৎপর্যগুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বিরল প্রজাতির এক বিড়াল উদ্ধার হলো তেলিয়ামুড়া থানাধীন নেতাজিনগর এলাকায়। এই বিরল প্রজাতির বিড়ালটিকে উদ্ধার করে বনকর্মীদের হাতে তুলে দিল এক টমটম চালক। এক বিরল প্রজাতির বিড়ালকে উদ্ধার করে বনকর্মীদের হাতে তুলে দিল এক টমটম চালক। শুক্রবার রাত প্রায় 11টা নাগাদ তেলিয়ামুড়া থানাধীন নেতাজিনগর এলাকার জাতীয় সড়কে এই ঘটনাটি ঘটে। এই খবর দিয়ে তেলিয়ামুড়া এসডিএফও কৃষ্ণগোপাল রায় জানান, শুক্রবার রাত 11টা নাগাদ এক টমটম চালক টমটম নিয়ে নিজ বাড়ি যাওয়ার পথে একটি চিতা বিড়ালকে আহত অবস্থায় জাতীয় সড়কের নেতাজিনগর এলাকায় দেখতে পায়। পরে ওই টমটম চালক বনকর্মীদের খবর দেয়, কিন্তু বনকর্মীরা আসতে দেরি দেখে ওই টমটম চালক পরে গামাইবাড়ি স্থিত ফরেস্ট রেঞ্জ অফিসে গিয়ে বনকর্মীদের হাতে এই বিড়ালটিকে তুলে দেয়। এদিকে এসডিএফও কৃষ্ণগোপাল রায় বলেন, চিতা বিড়ালটির মাথায় আঘাত পেয়েছে, তাই তিনি রাতেই সিপাহীজলার ওয়াইল্ড লাইফ পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রাথমিক চিকিৎসা পরিষেবা দিয়েছেন। তিনি এও জানান, শনিবার আহত চিতা বিড়ালটিকে তেলিয়ামুড়া পশু হাসপাতালে নিয়ে যাওয়া হবে। আমরা চিতা বিড়াল যেটা আমরা বাংলায় বলি, এটা একটা অ্যাডাল্ট চিতা বিড়াল। এই হঠাৎ ওই নেতাজিনগর এরিয়াতে আপনার হাইওয়ের উপরে একটা টমটম অটো চালক, তার সঙ্গে মনে হয় এটা রাস্তা ক্রস করতে গিয়া বাড়ি খেয়েছে। তার একটা ইনজিউর্ড অবস্থায় আমাদের স্টাফদেরকে ফোন করছে প্রায় 11টা নাগাদ। তো এখানে আমরা কইছি যে অফিসে নিয়ে আসেন ইমিডিয়েটলি। আনা হয়েছে, আমরা আনার পরে দেখলাম যে তার একটা হেড ইনজুরির মতো এবং সে গুরুতর আহত অবস্থায়। তো আনার পরে সিপাহীজলার যে ভেটেরিনারিয়ান, ওনার সঙ্গে যোগাযোগ করলাম, কারণ এই সময় তো এখানে আপনার ভেটেরিনারি ক্লিনিকও বন্ধ। তো উনি সাজেস্ট করলেন, ওনার অ্যাডভাইস মতো আমরা মেডিসিন, তাকে ইঞ্জেকশন ইন্টারমাসকুলার দিছি। এখন এটাকে অবজারভেশনে রাখা হয়েছে, কারণ আর কিছু আমরা হট ব্লাড, তার পেটটাও খালি, মুরগির হট ব্লাডও দেওয়া হয়েছে, এখন অবজারভেশনে রাখা আছে। আগামীকালকে পর্যন্ত আমরা যদি দেখি একটু কন্ডিশন ইমপ্রুভ করছে, তাহলে আমরা সিপাহীজলা এটাকে হ্যান্ডওভার করুন ফর বেটার কেয়ার। তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।